আজকের এই ভিডিওটা দেখার পর যারা ভূগোল নিয়ে পড়াশোনা করছো, তোমাদের ভূগোল নিয়ে পড়াশোনার প্রতি আগ্রহটা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে। কারণ তোমাদের চোখের সামনেই থাকবে যে ভূগোল নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে কি হতে পারবে, কোন জায়গায় যেতে পারবে এবং কত টাকা বেতনের চাকরি করতে পারবে এবং টেকনিক্যাল জায়গায় কীভাবে যাবে। হ্যাঁ, সত্যিই কথা বলছি, ভূগোল নিয়ে পড়ে কি হতে পারে, কোন কোর্স করতে হবে, যাবতীয় তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যারা এই বিষয়ে আলোচনা করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমাদের সঙ্গে আমি সর্বদা আছি সাহায্য করার জন্য এবং চাকরি পাওয়ার জন্য। এই অবস্থায় আমরা কোন জায়গায় যেতে পারি চাকরির মাধ্যমে, আমরা কিভাবে কোর্স করতে পারি, সম্পূর্ণ তথ্য আজকে ডিটেলস দেবো তোমাদেরকে। ভিডিওটা অবশ্যই দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এ ধরনের ভিডিও আরও পাওয়া যায়। ভূগোল অনার্সের পর তোমার ভাই বোনরা যারা দেখছে তোমাকে, সেক্ষেত্রে সবাই ভাবছে জিও ইনফরমেটিক্স করব, ঠিক আছে। এবারে তুমি আজকে যেহেতু একটা জায়গায় পৌঁছেছো, আশা করবো ভবিষ্যতে আরও ভালো জায়গায় পৌঁছাও। তো প্রথমে তুমি বলো বর্তমানে কি করছো এবং তুমি যেটা চাকরি পেয়েছো সেই সম্পর্কে কোথায় পেয়েছো, এই সম্পর্কে একটু তথ্য প্রথমেই তুমি দাও। আচ্ছা, তো নমস্কার, আমার নাম হচ্ছে প্রণজিৎ প্রামাণিক। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে, বিএসসি জিওগ্রাফি উইথ ম্যাথামেটিক্স ছিল আমার। আর তারপরে আমি এমএসসি জিও ইনফরমেটিক্স কমপ্লিট করেছি এমএস সাবিত্রীবাই ফুলে পুনে ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, তো কমপ্লিট আমার শেষ পরীক্ষা হওয়ার দুদিন মানে জুনের মধ্যেই আমি প্লেসমেন্ট বলবো না, বাট আমি অফার লেটার পেয়ে গেছিলাম। আচ্ছা, এবার এক্ষেত্রে আমার কাছে সব থেকে বেশি মানে ফেভারে ছিল হচ্ছে লিঙ্কডইন। কারণ এখনকার দিনে লোকে সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে জানে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, কিন্তু এর বাইরেও যে লিঙ্কডইন আপনার যে কোনো জব বা যে কোনো ফ্রিল্যান্সিং হোক, যে কোনো প্রজেক্ট করা হোক বা বড় বড় লোকের সাথে কানেক্ট করার জন্য লিঙ্কডইন ইজ বেস্ট। তো তো সেখান থেকে আমিও পেয়েছি। আমার নেই করে লিঙ্কডইনে এখন 4000 প্লাস ফলোয়ার্সও হয়েছে। তো সাথে অনেকজনের সাথে রিচও হয়েছে। তো এবার তার সাথে সাথে ওখানেই করতে করতে আমি একটা জব পোস্ট পাই। তো সেখানে আমি অ্যাপ্লাই করি আর আমার ইন্টারভিউ দিয়ে আমার সিলেকশন হয়। তো এখন আমি বর্তমানে আছি হচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। আমার এখন যে কোম্পানিতে আছি সেটা হচ্ছে হাইড্রোডাইনামিক মডেলিং কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে আমরা বিভিন্ন মানে আমাদের সাধারণত ওয়াটার লেভেল বা গ্রাউন্ড ওয়াটার নিয়েই কাজ। এবার সেটা ইন্ডাস্ট্রি হোক, মাইন্স হোক বা যে কোনো কোল মাইন হোক, সিমেন্ট ফ্যাক্টরি হোক, যে কোনো ইন্ডাস্ট্রি হোক, তাদের যে সমস্ত গ্রাউন্ড ওয়াটার রিলেটেড কাজ হয় সেখানে যে এনওসি নিতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে। তো সেই সংক্রান্ত আমরা দু ধরনের রিপোর্ট বানাই। একটা হচ্ছে আপনার ওয়াটার অডিট রিপোর্ট, আর হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য বা মাইন্স জন্য, আর একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ হাইড্রোজিওলজিক্যাল মডেলিং রিপোর্ট, আর একটা হচ্ছে ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট। তো এই তিন ধরনের রিপোর্ট আমরা বানাই। তার সংক্রান্ত বিভিন্ন দেশের বিভিন্ন ফিল্ডে আমাকে যেতে হয়। এই ধরুন এখনো অব্দি আমার 7 মাস জব হলো। তো 7 মাসের মধ্যে আমি তাও ফিল্ড কমসে কম হলো 5 বার আমি ফিল্ডে গিয়েছি। তো সেখানে কোনো জায়গায় কোনো হিমাচল প্রদেশ হয়েছে, মধ্যপ্রদেশ হয়েছে, মহারাষ্ট্র হয়েছে। এটা রিসেন্ট ওড়িশা থেকে ঘুরে এলাম। যে একজন স্টুডেন্ট যখন ইনফরমেটিক্স করে বেরোবে তার চাকরির পসিবিলিটি এখন কত পার্সেন্ট, মানে যেহেতু তুমি ফিল্ডে রয়েছো? দেখুন, কথা হচ্ছে যে সে মানে আমারও ধারণাটা ছিল যে জিও ইনফরমেটিক্স পড়লেই সে প্রপার চাকরি পেয়ে যাবে। চাকরি পাবে, অবশ্যই পাবে। সে কলকাতায় হোক বা রাজ্যের বাইরে হোক, সমস্ত জায়গাতেই চাকরি পাবে। কিন্তু তার হয়তো স্টার্টিংটা খুব কম হবে। কলকাতার দিকে করলে আপনি 10-12 কি ম্যাক্স 15 ফ্রেশারদের জন্য, ওটা আপনি হাইয়েস্ট ধরতে পারেন, শুধু যদি জিও ইনফরমেটিক্স তার ব্যাকগ্রাউন্ড থাকে, মানে জিওগ্রাফি জিও ইনফরমেটিক্স যদি ব্যাকগ্রাউন্ড থাকে। এবার আপনি যদি একটু রিস্ক নিয়ে বাইরে যান তো সেটাই 15-র উপরে হবে। এবার বাইরে মিন্স আমি এটা বলছি না যে ঝাড়খণ্ড, ওড়িশা ওই বর্ডারটা আমি বলছি না, কিন্তু বাইরে মিন্স পুনে, দিল্লি, হায়দ্রাবাদ, এইসব জায়গায় যদি আপনি যেতে পারেন তাহলে মিনিমাম
20 থেকে 25 আপনি এক্সপেক্ট করতে পারেন অ্যাজ এ ফ্রেশার্স। অ্যাজ এ ফ্রেশার শুধু জিও ইনফরমেটিক্স পড়ে। এবার এর মধ্যে একটা ক্যাচ হচ্ছে, আপনি যদি অন্য ফিল্ড থেকে আসেন, সাপোজ ধরুন আপনি সিভিল ইঞ্জিনিয়ার বা আপনি সোশ্যাল সায়েন্স নিয়ে পড়েছেন বা সোশ্যাল ওয়ার্ক নিয়ে মাস্টার্স করেছেন, সেখান থেকে আপনি জিও ইনফরমেটিক্স কে অ্যাজ এন ডিপ্লোমা হিসেবে মাস্টার্স হিসেবে যদি করেন, তো সেটার ক্ষেত্রে আপনার আলাদা ডিমান্ড। যেমন আমরাই নিচ্ছিলাম, আমরা কিছুদিন আগে পজিশন ছেড়েছিলাম, সেখানে আমাদের কিছু সিভিল ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড অথবা সোশ্যাল ওয়ার্ক ব্যাকগ্রাউন্ডে আমরা বেশি প্রিফারেন্স দিচ্ছিলাম, কারণ আমাদের কিছু সোশিও ইকোনমিক রিলেটেড কাজ আর কিছু ডিজাইনিং এর কাজ দরকার ছিল, সেরকম আমরাই নিচ্ছিলাম। ওই ক্ষেত্রে আপনার স্টার্টিং স্যালারি আপনি তখন 30 থেকে বা 25-এর ওপরে আপনার স্টার্টিং শুরু হবে। তাহলে যদি ফ্রেশার্সরা কেউ জয়েন করে বাইরে, সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স হওয়ার পর তাদের কি ভবিষ্যতে আরও স্যালারি ইনক্রিজ হওয়ার কোনো ব্যাপার রয়েছে? সরি, ফ্রেশার্সরা যদি যদি মনে করো তারা জয়েন করলো অ্যাজ এ দিল্লি হোক পুনে হোক, মিনিমাম হয়তো 20-25 একটা স্যালারি নিয়ে, তারপর যদি তারা স্যালারি যে বৃদ্ধি পাবে, এই কনফিডেন্সটা কি আছে এখানে? এখানে কি রয়েছে চান্সটা? অবশ্যই আছে। সেটা তো মানে লোকে প্রাইভেট জবে কেন করে, সে যদি একটা স্কিল ডেভেলপ করতে পারে, সে যখন সুইচ করবে নতুন কোম্পানিতে, তো নতুন কোম্পানি যখন তাকে হায়ার করবে, তো তখন তাকে আপস্কিল হলে তাকে বেশি স্যালারি দিয়ে হায়ার করবে। কেন হায়ার করবে? সে ধরুন 1 বছর একটা কোম্পানিতে চাকরি করলো, এদিকে সে তার কোনো স্কিলই ডেভেলপ করলো না বা কোনো এক্সট্রা কারিকুলাম কিচ্ছু করলো না। যে আমরা যদি নতুন কিছু না করি, তাহলে আমরা তো সেই এক্সপেকটেশন রেখে লাভ নেই যে আমি এখন 3 লাখের স্যালারিতে ঢুকছি আর আমি চাইছি 1 বছর পর আমি 5 লাখ টাকা পাবো, কিন্তু এদিকে আমি কিছুই করলাম না, তখন তো সেটা এক্সপেকটেশন রেখে লাভ নেই। ঠিকই বলেছো। আচ্ছা, বর্তমানে একটা কথা বলো যে ইনফরমেটিক্স করে বাইরে চাকরি করতে যাওয়ার ব্যাপারটা কি বলতো, বাঙালিদের মধ্যে একটা ভয় কাজ করে, যে বাইরে যাব, এটা এটা কতটা তুমি সেফ বা যাওয়া দরকার হিসেবে বলছো? দেখুন, কথা আছে বাইরে না বেরোলে কিছু হবে না। যে একটু রিস্ক নিয়ে বাইরে বেরোতে পেরেছে সেই কিন্তু আগে মানে কি বলবো, যে সে প্রতিষ্ঠিত হয়েছে, যদি ভালোভাবে বলি। তো বাইরে যেতে হবে, কিন্তু হচ্ছে যে আমাদের বাঙালি মাইন্ডসেট বা আমাদের বাবা মারাও মানা করেছিল যে বাইরে যাস না, যাওয়ার দরকার নেই। হ্যাঁ বাইরে অনেক কিছু হয়, বাইরে যাস না, কিন্তু তাও যে রিস্ক নিতে পেরেছে সে ইয়ে করেছে, এগোতে পেরেছে। তুমি তো ভূগোল ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, তো যারা ভূগোল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের পসিবিলিটি কতটা রয়েছে বর্তমানে? মানে কি তারা শুধু করতে চায়, ইনফরমেটিক্স করার পর তাদের পসিবিলিটি কতটা রয়েছে? অবশ্যই আছে। শুধু ইনফরমেটিক্স যখন করবে, করার সাথে সাথে তারা যেমন ধরুন গুগল আর্থ ইঞ্জিন যদি জানে খুব ভালো, কারণ অনেক কোম্পানি আছে যারা স্পেসিফিক লিখে দেয় যে আমাদের পাইথন, গুগল আর্থ ইঞ্জিন স্কিল, সাথে হচ্ছে জাভাস্ক্রিপ্ট বা এই সমস্ত জিনিসের নলেজ থাকা দরকার, তাহলে তাদের স্যালারিটা নিঃসন্দেহে বেশি হবে। তারা ডেভেলপার, কারণ জিআইএস এর ফিল্ডে আপনি দু ধরনের জব হয়, একটা হচ্ছে আপনার ডেভেলপার আর একটা হচ্ছে অ্যানালিস্ট। তো এবার ডেভেলপারদের আপনি স্যালারি বেশি, তারা ধরুন যদি কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি হয়, তো সেখানে আপনি স্টার্টিং এ হয়তো 30 থেকে 35 কি বেশি আপনি 40-ও পেতে পারেন যদি আপনি ডেভেলপার ফিল্ডে যান। আবার এমনও কিছু কোম্পানি আছে যারা অ্যানালিস্টের ফিল্ডেও আপনার 40-এর উপরেও দেয়, সেটা আছে, আমাদের কিছু কিছু পেয়েছে, সেগুলো আছে। এবার কথা হচ্ছে যে যদি জিওগ্রাফি প্রপার ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে জিও ইনফরমেটিক্স নিয়ে পড়ে, তাহলে মাস্টার্সে আমি বলবো যে, বা আমি আমার যারা চেনা পরিচিত ভাই বোন আছে তাদের আমিও বলি যে তোরা পাইথন তো খুব ভালো করে শেখ, গুগল আর্থ ইঞ্জিন খুব ভালো করে শেখ, কারণ ওইগুলো হচ্ছে তোদের ফিউচারে কাজে লাগবে অ্যাজ অ্যান অ্যানালিস্ট হিসাবেও আর সাথে ডেভেলপার হিসাবে। 10, 12, 15 দিচ্ছে, আমি এখন যাব না কি, এই জিনিসটাতেই কিন্তু অনেকেই গাফিলতি করে ফেলছে। আমার কাছে 2-3 জনের ফোনও এসেছিল যে ইনফরমেটিক্স করেছি কিন্তু আমরা 10-12 মাত্র বেতন পাচ্ছি। ওরা এখনকার সিস্টেমটা ধরেই কথা বলছে। এই রিগার্ডিং তুমি তাদেরকে কি বলতে চাইছো? আমি বলবো যে যাই স্যালারি হোক, হ্যাঁ একটা নিজের একটা সেই থাকে না যে একটা বটম লাইন থাকে যে আমি এর নিচে নামবো না। মানে প্রথম হচ্ছে আমাকে করতে হবে যে আমি 2 বছরে বা 3 বছরে কতটা স্কিল করতে পেরেছি নিজের মধ্যে,
সেকেন্ড হচ্ছে আমার একটা বটম লাইন থাকবে যে আমাকে 10 হোক কি 15 হোক, আমি এর নিচে গেলে যদি তেমন কোম্পানি আর জায়গা হয় হুম তো আমি নিঃসন্দেহে জয়েন করব। হুম আর থার্ড হচ্ছে যে আমি অবশ্যই ফার্স্ট যে চাকরিটা পাবো আমার যদি বটম লাইন সমস্ত কিছু মিট করে হুম আমার কাছে, এবার আমি তো ধরুন এক্সপেকটেশন করতে পারি না যে আমি ঢুকে 50,000 টাকা স্যালারি পাবো। হুম যেহেতু তোমার কাছে এটা আমি, নলেজ এবং এক্সপিরিয়েন্স জিরো। হ্যাঁ অবশ্যই ফ্রেশার্স হিসাবে আমি আমি এটাও বলবো না যে আমি খুব বড় রিনাউন্ড ইনস্টিটিউট থেকে আসছি হুম ওই জন্য আমি এত দাবি করছি। তো সেক্ষেত্রে আমার হয়তো প্রথম 6 মাস কি 1 বছর কষ্ট হবে, অবশ্যই কষ্ট হবে, আমাদেরও কষ্ট এখনো হচ্ছে। হুম বাট এটাই যে 1 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যাবে, হুম 1 বছরের স্কিল ডেভেলপ হয়ে যাবে, হুম আপনি মানে 200% কি 300% আপনার স্যালারি হাইক হতে পারে যদি আপনার কাছে বুঝতে পারছি। সেরকম স্কিল থাকে। হুম তো আমি এটাই সাজেস্ট করব যে ঢুকে যাওয়া উচিত। আচ্ছা, তাহলে এমএসসি ইন জিওগ্রাফি আর এমএসসি ইন জিও ইনফরমেটিক্স দুটোই আলাদা কোর্স, কোনটা এখন করা উচিত তুমি বল? কারণ শুধু জিওগ্রাফি বড়, আমি তো ভূগোল পড়িয়েছি, আমি মাস্টার ডিগ্রি করেছি, হ্যাঁ আমি ভূগোল পড়াচ্ছি, হ্যাঁ কিন্তু হ্যাঁ বর্তমান সময়টা আমাদেরকে স্বীকার করতে হবে, অনেক হ্যাঁ শিক্ষক মহাশয় নামই করা যাবে না, তো হ্যাঁ তারা অবশ্যই শুধুমাত্র বলছে যে ভূগোল পড়তে, ভূগোল অনার্স করতে, ভূগোলে মাস্টার ডিগ্রি করতে, হ্যাঁ অনার্স হ্যাঁ করার পর শুধু মাস্টার ডিগ্রি করতে, ইনফরমেটিক্স যেতেই হ্যাঁ বারণ করছে। হ্যাঁ অথচ আমি আমার চ্যানেলে মনে হয় 5 বছর আগেই ভিডিও দিয়েছিলাম রিমোট সেন্সিং নিয়ে। এটা আমি বলেই থাকি যে যেটা বাস্তব ছাত্ররা চাকরি পাচ্ছে সেই দিকে যাওয়াটাই বেটার। সেক্ষেত্রে তুমি যেহেতু এই ফিল্ডে আছো, তুমি মতামতটা বলো। মানে একজন ছাত্র মনে করো তার ইনফরমেটিক্স করার যোগ্যতাও আছে এবং টাকা পয়সাও রয়েছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু সে তার টিচার বাড়ির লোকরা বলছে না ওই দিকে না গিয়ে জিওগ্রাফিটাই পড়তে। হুম। এখানে দেখুন, এখানে একটা সিদ্ধান্ত আসলে ভুল হবে। কেন বলছি, মানে আমি যে জিনিসটা এখন দেখছি হুম সেটা হচ্ছে যে শুধু জিও ইনফরমেটিক্স মানে বিএসসি বা বিএ জিওগ্রাফি হুম আর জিও ইনফরমেটিক্স এ আপনি এমএসসি করলেন সেটা যে কোনো, হ্যাঁ এখানেও কিন্তু ক্যাচ আছে, একটা ক্যাচ হচ্ছে আপনি যদি খুব দামি ইনস্টিটিউট থেকে করেন হুম তো সেখানে আপনার গ্যারান্টি থাকছে আপনি প্লেসমেন্ট পাবেন, পাবে হুম পাবেন পাবেন শিওর, মানে নেই নেই করে কমসে কম হলো 3 থেকে 4 লাখ টাকা আপনি প্লেসমেন্ট পাবেন, হাই আপনার নিজের ইচ্ছা মতো। হুম সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট একটা প্রিমিয়াম ইনস্টিটিউট গেল। হুম সেকেন্ড একটু হচ্ছে যেগুলো লো কোয়ালিটি, মানে লো কোয়ালিটি বলবো না, বাট যেখানে একটু টিউশন হ্যাঁ ফিজ অত বুঝতে নেই, পারছি, হ্যাঁ হ্যাঁ টিউশন ফিজ অত নেই, সেখান থেকেও আপনি প্লেসমেন্ট পেতে পারেন। সেখানে নর্মাল জিওগ্রাফি বা জিওইনফরমেটিক্স করে আপনি প্লেসমেন্ট অবশ্যই পেতে পারেন। তো এবার আমার ক্যাচ হচ্ছে যে আপনার যদি কোনো স্পেসিফিক ফিল্ডে নলেজ থাকলো, সাপোজ আপনি বিএসসি জিওগ্রাফি বা বিএ জিওগ্রাফি, এমএ জিওগ্রাফি বা এমএসসি জিওগ্রাফি করার সাথে সাথে যে আপনি করার যে ইয়েটা করছেন, যে হুম ডিউরেশনটা থাকছে, হুম সেটার মধ্যে যদি আপনার জিআইএস এর নলেজ থাকে হুম বা ওইটাকে আপনি এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস হিসাবে যদি মানে হয়তো রাজ্য ইয়েও আছে, মানে কিছু ডিপ্লোমার সেন্টার আছে যারা এরকম ডিপ্লোমা করায়, হুম যাদের রেগুলার ডিপ্লোমা হয় না, অনলাইনে হয়, হুম বা অনলাইনে এরকম যদি কিছু করে নিয়ে, তাহলে আমি এমন এমন কিছু প্রোফাইল দেখেছি, কারণ ওই যে বললাম লিঙ্কডইন, তো লিঙ্কডইনে এমন কিছু প্রোফাইল দেখেছি আমি যাদের হচ্ছে আপনার বিএ জিওগ্রাফি, এমএ জিওগ্রাফি, এমএ জিওগ্রাফি করাকালীন 1 বছর একটা কোর্স করে সে একটা এমএনসি তে জব করছে অ্যাজ এন জিআইএস এক্সপার্ট হিসেবে। বুঝতে তো পারছি। সেখানে সেখানে আমাদের এই লজিকটা আসে না যে জিওগ্রাফি পড়ে জিআইএস এর চাকরি হয় না। না মেন মানে সে জিনিসটা মনে করো হচ্ছে, শুধু জিওগ্রাফি পড়বে, ভবিষ্যতে রিমোট সেন্সিং দিয়ে যেতেই চাইছে না, বাড়িতে বারণ করছে, হ্যাঁ এই রিগার্ডিং কথা বলছেন। মানে কি সে কি বলতো, ডিপ্লোমা কোর্স করেও ভালো জায়গায় পৌঁছানো যায় সেটা আমি জানি, হুম হুম এটা হুম আমার একজন বন্ধুই আছে ভালো জায়গায় পৌঁছে গেছে। হুম তো হুম। কিন্তু ওরা কি চাইছে বলতো, এই কোর্সটাকে অনেক ভরসা করতে পারছে না। হ্যাঁ ওই যে বললাম ভরসা আছে, আপনি করে একটা এবার চাকরির তুমি একটা আশা এটা আছে। বলো যে তুমি কি, মানে তুমি তো অনেকদিন আগেই করেছো, সে কারণে হ্যাঁ তুমি কিভাবে ভরসা পেলে এটা, বা জানতে পারলে কোথা থেকে যে এটাই করা যেতে পারে? এটাই করা যেতে পারে বলতে, তো ওই আমি প্রথম থেকে লিঙ্কডইন আমার খুব ন্যাক ছিল লিঙ্কডইনে, তো হুম ওখান থেকে হতে হতে সেকেন্ড আমি দেখলাম যে জিও ইনফরমেটিক্স বলে এরকম একটা কোর্স হয় হুম যেখানে, আর আমার জিওগ্রাফি পড়তে পড়তে আহ, আমাদের সময় তো ফিফথ সেমিস্টার, এখন তো এনইপি তে কোন সেমিস্টারে দিয়েছে আমি জানি না। হ্যাঁ প্রতি আলাদা করে দিয়েছে। হ্যাঁ তো আমাদের সময় তোমাদের ফিফথ ফিফথ ছিল সেমিস্টারে হ্যাঁ। কিউজিএস ছিল, তো রিমোট সেন্সিং এর পার্ট ছিল। হুম তো তখন থেকে আমার খুব মানে সফটওয়্যারের প্রতি আলাদাই ন্যাক তৈরি হয়েছিল, তৈরি যে হয়ে আমি গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে জিওগ্রাফিটা পারছি, আমার আমার দ্বারা মধ্যে হচ্ছে তৈরি না, হয়ে গেছিল হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি সফটওয়্যার নিয়ে পড়বো যে করেই হোক। হুম
তো তারপর থেকে আমি খুঁজতে 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 আমার সিইউটি দেওয়া, কিউট যেটা হয়, যেটা আপনার অল ইন্ডিয়া সেন্ট্রাল ইউনিভার্সিটি বা সমস্ত ইউনিভার্সিটি টেস্ট হয়, কিউট ইউজি হয়, কিউট পিজিও হয়, যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। তো সেখানে পিজি দিয়ে আমার একবার চান্স হলো 2-3টে ইউনিভার্সিটিতে। তারপর আমার টার্গেট ছিল পুনে ইউনিভার্সিটি, তো আমার পুনে ইউনিভার্সিটিতে চান্স হলো, আমি পুনে ইউনিভার্সিটিতে পেয়ে গেলে পেয়ে গেছি। তো এবার আমার অনেক বন্ধুরাও গিয়েছে যারা নর্মাল জিওগ্রাফি করেছে, বা মানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমি একাই জিও ইনফরমেটিক্স করেছি। কিন্তু অনেকে আছে আপনার ইয়ে করেছে, সোশ্যাল ওয়ার্ক করেছে, মাস্টার্স সোশ্যাল ওয়ার্ক, তো সেসবও আছে। তো আমার মূল বক্তব্য এটাই হবে যে যদি একান্তই জব গ্যারান্টি দরকার হয়, তো এখনো জিও ইনফরমেটিক্স এর সেই স্কোপ আছে যে জিও ইনফরমেটিক্স করে আপনি কিছু না হলে 10,000 টাকা চাকরি পাবেন, যে দেশের যে কোনো, হ্যাঁ দেশের যে কোনো প্রান্তে 10,000 টাকা চাকরি আপনি পাবেন। এবার আপনার কাছে স্কিল আছে, আপনি কোডিং জানেন, হ্যাঁ, তো সেখানে আপনার 10-এর জায়গায় আপনি এমএসসি ইন জিওগ্রাফি করে সেটা কিন্তু পসিবল কখনোই নয়, শুধু এমএসসি ইন জিওগ্রাফি করে এই জায়গাতে এখনো অবধি না, কারণ এখনো অবধি একটাই অপশন আছে আপনার নেট ছাড়া। দেখো নেট এখনকার যে অবস্থা, নেট সেট করেও কিন্তু প্রচুর ছাত্র বর্তমানে বসে রয়েছে পুরো। হ্যাঁ আছে, তো আমাদেরই আছে। ভবিষ্যৎ কিন্তু পুরোপুরি ক্লিয়ার নয়, যাদের ইমিডিয়েট চাকরির প্রয়োজন। হ্যাঁ ইমিডিয়েট চাকরি করতে গেলে আপনার শুধু জিওগ্রাফি করলে কিছু হবে না, শুধু জিওগ্রাফিতে কিছু হবে। তাহলে স্টুডেন্টরা এটা বুঝতে পারলো যে এটা করার গুরুত্ব কি। লাস্ট একটা প্রশ্ন, যদিও আমাদের ইউটিউবে সেটা অনেকটা নয় যে স্যালারি ডিসক্লোজ করা, তুমিও করবে না, কিন্তু তুমি জাস্ট ওদেরকে একটু বলো, কারণ আমার কাছে এই ভিডিওটা আপলোড করার পরই ফোন আসবে যে দাদা স্যালারি কতক্ষণ পাচ্ছে, সেটা ডিসক্লোজ করা যায় না, কিন্তু তুমি একটা আন্দাজে একটা অ্যাপ্রক্স এমন বলো যাতে ওরা ভরসা পায় যে তুমি 7-8 মাস করার পরে তুমি এই জায়গায় পৌঁছেছো। জাস্ট একটা হিন্টস দাও ওদেরকে। দেখুন আমার এখন যা স্যালারি, সেখানে আমার স্যালারি স্ট্রাকচার হচ্ছে 3 থেকে 5-এর মধ্যে। বুঝতে পেরেছি, তাহলে নিশ্চয়ই অনেকে আন্দাজ পেয়ে গেছে যেটা এটা তুমি 7 মাস করে এই জায়গায় পৌঁছেছো। আশা রাখবো ভবিষ্যতে তুমি আরও ভালো জায়গায় পৌঁছাও, এবং আমাদের চ্যানেলের সঙ্গে যোগাযোগ থাকবে। এবং অনেকেই রয়েছে যারা জি ইনফরমেটিক্স করছে বর্তমানে, আমার ছাত্ররা, সেখানকেও তুমি একটা হেল্প করতে পারবে, লাইনটাকে বলে দেওয়া যে কোন জায়গায় যেতে হবে। এটা একজন সাকসেসফুল এটাই করতে পারে যে বাঙালি থেকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, আমরা বাঙালিরা কিন্তু ভয় পেয়ে আমাদের জ্ঞানকে থামিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বাস্তব কথা। অনেক বাঙালি আছে যারা ভালো পড়াশোনা করে, সফটওয়্যারে জ্ঞান আছে, কিন্তু একমাত্র বাইরে যাব না এই জিনিসটা পেয়েই কিন্তু আমরা আটকে যাচ্ছি। হ্যাঁ, বাইরে বেরোতে হবে। আমার কথাই হচ্ছে বাইরে বেরোতে হবে, মানে কোনো চাকরি হচ্ছে না, সে কারণে আমাদেরকে আউট অফ ওয়েস্ট বেঙ্গল যেতে হবে। এটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের থেকে বড় কথা আমার মনে হয় যে মানে আউট অফ নিজের কমফর্ট জোন থেকে বেরোতে হবে। কমফর্ট জোন থেকে বেরোতে, কমফর্টে থাকবো, বালিশে মাথায় রাখবো, এটা কিন্তু সম্ভব নয়। মানে নিজে রান্না করে খাওয়া আর মানে বাবা মা রান্না করে দেওয়া, সেটা আকাশ পাতাল তফাৎ। এবার যে ওর কমফর্ট জোন থেকে বেরোতে পারবে সে অবশ্যই প্রতিষ্ঠিত হবে। যাই হোক, আজকে আলোচনা হয়ে ভালো লাগলো। আজকের এই মিটিংটা এখানেই শেষ করলাম, ঠিক আছে? একদম, ওকে।